ফাতেহাস মাদারহুড সে তার ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে বলেছে, ভাবি আজকে ইফতারি বানাতে গিয়ে আম্মুকে যে কি মিস করছে তা আমি বুঝতে পারছি। ভাবি যখন ইফতারি বানানোর সময় ফোন দিছিল, ভাবির চেহারার দিকে তাকানো যাচ্ছিল না। কমেন্টটা করেছে ফাতেহা নাজনীন ওরফে বালিশ ম্যাডাম, ওরফে লুলু ম্যাডাম, ওরফে যা যা মন চায় তাই তাই ম্যাডাম। কথা বলছিলাম আমি তারকাদের গল্প। আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুতে আজকে একটা কমেন্ট পড়েছি ফাতেহা নাজনীনের। দীর্ঘ অনেক দিন পর তার রূপ দেখা গেল, গর্ত থেকে বের হয়ে সে প্রকাশ্যে এসেছে। কথার মধ্যে কথার শালীনতা, কথার মার্জিত কথাবার্তা দেখে বোঝাই যাচ্ছে ফাতেহা ইজ ব্যাক, সে আবার ইউটিউবে আসতে যাচ্ছে। কিন্তু সে নিজে আসার আগে তার ভাইকে আগে আনলো, এখন সে আসবে। ঠিক যেমনটা আমরা নিজেরা ভেবেছিলাম, আমরা প্রেডিক্ট করেছিলাম, অনুমান করে বলছিলাম যে এমনটা হতে পারে, ঠিক আমাদের অনুমান মতোই হচ্ছে সব কিছু। এখন বালিশ ম্যাডাম খুব শীঘ্রই চলে আসবে। এখন বালিশ ম্যাডাম যে আসবে, সে আসার আগে তো অনেক আয়োজন করতে হবে, তাই না? ধূপ করে আসলে তো হয় না, আসার আগে আয়োজন করতে হবে, জানান দিতে হবে আমি আসছি, হ্যান ত্যান আরও কত কিছু। তো সেই জানানটা কিভাবে দিচ্ছে? কমেন্ট করে। আপনাদের সামনে কমেন্ট থ্রু করে দেখাচ্ছি আমি এখনও হারিয়ে যাইনি, আমি আছি, আমি আসবো খুব শীঘ্রই। তো আসলে দর্শক, আজকে ফাতেহের কমেন্ট আমার চোখে পড়েছে এবং দেখলাম ফাতেহা যেভাবে করে কথা বলেছে একদম অবিকল আগের রূপেই আছে। আমরা যেমনটা ভেবেছিলাম এবার সবাই মিলে যে এবার হয়তো, যেহেতু ফাতেহা নাদিন তার মাকে ভালোবাসতো, যেহেতু দেখলো যে তার ভাইয়ের, তার মায়ের মারা যাতে অনেক বড় হাত আছে বা একটা কেয়ারলেস আছে, তো সেক্ষেত্রে হয়তো ফাতেহা নাদিন এবার বিন্দুমাত্র হলেও এটার সাথে একটু ফাইট করবে বা প্রতিবাদ করবে বা একটু মনক্ষুণ্ণ করবে। কিন্তু আসলে যে আমরা আসলে ভুল মানুষকে নিয়ে প্রেডিক্ট করি, এটা আমাদেরকে ফাতেহা নাদিন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, ফাতেহা আসলে তার আগের মতোই আছে, আগের রূপেই আছে। সে তিশার কখনো বদনাম বলবে না, ভাইয়েরও কোনো দিন বদনাম বলবে না, বরং সে বেয়ে বেয়ে চলবে, বাপ্পিরও বেয়ে বেয়ে চলবে। আবার তিশাকে তো দেখতেই আছেন, এখন তেলবাজি শুরু করেছে। তিশা নাকি অনেক দুঃখ পেয়েছে নাজমান্টির মৃত্যুতে, এতই শোক পেয়েছে কল্পনার বাহিরে, যে ঘরের মধ্যে এখন সোনা দানা পরে ঘুরতে থাকে, হাতের মধ্যে 10-12টা করে চুরি পরে ঘরে, খেয়াল করে দেখবেন। তো দর্শক, আজকের ভিডিওতে আমি আমার অব্যক্ত যে কথাগুলো আছে ফাতেহাকে নিয়ে, যে এতদিন পর্যন্ত আমি চুপ করেছিলাম জাস্ট ফাতেহার মোটিভ দেখার জন্য যে সে কী করে। যেহেতু বাপ্পি অনেক কথা শুনেছে, অনেক বেশি রোস্টেড হয়েছে, তার মা মারা যাওয়ার পর অনেক কথাবার্তা শুনেছে, তারপরও বাপ্পি নির্লজ্জ বেহায়ার মতো, ঠিক আছে, সে আবার ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য পাগলের মতো চলে এসেছে, ভিডিও দিচ্ছে। তো সব কিছু মিলিয়ে না, এখন অবশ্যই আমি অপেক্ষা করছিলাম ফাতেহার, যে ফাতেহা কী করে। তো যেহেতু এখন ফাতেহা চলে এসেছে, ফাতেহা এখন ভিডিও সামনে দিবে, সো আমার মনে হচ্ছে এখন ফাতেহাকে নিয়ে সেই অব্যক্ত কথাগুলো বলে দেওয়া উচিত, কারণ এখন উপযুক্ত সময়। কারণ আমি যেটা ভেবেছিলাম হয়তো ফাতেহা শুধরে যাবে, সে তার ভাই ভাবির এগেনস্টে দাঁড়াবে, বাট সেটা সে করেনি। সে কিন্তু আসলে ওই বলে না, এটা তো একই কথা বলছি দর্শক, ওই কুকুরের লেজ তো আর কোনোদিন সোজা হয় না, বাঁকা বাঁকাই থাকে, কোনোদিন ঘি তেল মেজে সোজা করা যাবে না। তো ফাতেহাও সেরকম। তো দর্শক, আজকের ভিডিওটা পুরোপুরিভাবে আমি উৎসর্গ করবো বাপ্পি, তিশা এবং ফাতেহাকে। আমার প্রত্যেকটা কথাগুলো আসলে খুবই আজকে গুরুত্বপূর্ণ কথা থাকবে, পয়েন্ট আকারে থাকবে, কারণ এই কথাগুলো আসলে বলতাম না যদি কিনা ফাতেহা তার আগের রূপে ফেরত না যেত। সো এই কথাগুলো আমি মনে করি এখন সময়ের প্রয়োজন, কথাগুলো আপনাদেরকে জানানো এটা সময়ের জন্য খুবই প্রয়োজন। তো দর্শক, যাদের কাছে এই ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। যেহেতু দর্শক সময় কম, টায়ার্ডনেস অনেক বেশি, সবার মধ্যেই দেখবেন যে এই সমস্ত অবশ্যই মানুষ যেহেতু হাইপোগ্লাইসেমিক হয়ে যায়, কারণ আমরা সবাই একটা জিনিস ভালো মতো জানি, আমাদের ব্রেনের খাবার কিন্তু গ্লুকোজ, এবং আমরা যখন একটা দিন সারাদিন সিয়াম সাধনা করি, তারপর আমাদের ব্রেনের মধ্যে কিন্তু এই জিনিসটা খুব কম পৌঁছায়। তো যার কারণে এই গ্লুকোজের ঘাটতির জন্য কিন্তু একটা পর্যায়ে আমাদের মধ্যে অ্যাংজাইটি,
আমাদের মধ্যে কিন্তু ইরিটেবিলিটি এগুলো খুব ভালোভাবে কাজ করে, তখন ভালো লাগে না, দেখবেন মেজাজ খিটখিটে লাগে। কিন্তু এটার মুখ্য কারণ এগুলোই যে আমরা সারাদিন খাই না, ব্রেনে খাবার পড়ে না, গ্লুকোজ নেই, এই জন্য আমাদের মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করতে থাকে, সবার মধ্যে এটা চলে আসে একটা দিনের শেষ ভাগে। এবং এই কারণে যেটা হয়, ইফতারের আগ মুহূর্তে দেখবেন যে এক একটা বিশেষ করে মহিলাদের যারা ইফতারি রান্না করেন তাদের অনেক মেজাজ খারাপ থাকে। এটার জন্য আসলে ঘরের পুরুষ মানুষদেরকে একটু সংযত থাকা উচিত, বুঝতে হবে তিনি এখন রোজা রেখে রান্না করছেন। আবার ইফতারের পর কিন্তু দেখবেন একদম ফ্যান্টাসির মতো খুব ভালো লাগে যে না এখন খেয়ে ফেলেছে। এটাই একটা জাস্ট বডির একটা ডিমান্ডের পোর্শনের জাস্ট আলোচনা করলাম। সো এই কথা বলার কারণ এটাই, যেহেতু সিএম সাধনার মাস, রোজা রাখার পরে সবার একটা ক্লান্তি ভাব চলে আসে, টায়ার্ডনেস চলে আসে, যেমন আমার এসেছে, আপনার এসেছে। সো কথা বলতেও কষ্ট লাগে, কথা শুনতেও কষ্ট লাগে। সেই সমস্ত জিনিসের মধ্যেই চেষ্টা করবো আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথাগুলো অল্প সময়ের মধ্যে শেষ করে দেওয়ার জন্য। তো প্রথম যে কথাটা বলবো ফাতের বিষয়, যে ফাতেহা তার মাকে নিয়ে মুখ খুলেছে, সে বলেছে তার ভাবি নাকি তার মাকে অনেক মিস করছে। এই কথাটা আমি সবার আগে বলতে যাচ্ছি, এবং এই কথাটা আমি একটু কমেন্টে দেখিয়েছি, এটা কিন্তু আমার কথা না, ফাতেহার কথা। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বা মানে ফাতেহার এই কমেন্টটা দেখে আপনাদের মানে অনুভূতিটা কী, বা আপনারা কে কী মনে করছেন, কী মনে হতে পারে আপনাদের এই কমেন্টটা দেখে। আমি একটু ভেঙে বলি। দেখুন, ফাতেহা খুব সুন্দর করে বলেছে, দুটা লাইন বলেছে। প্রথমত সে একটা জিনিস বলেছে যে ভাবি নাকি মানে তিশা নাকি তার শাশুড়িকে কী পরিমাণ মিস করছে এটা নাকি একমাত্র ফাতেহাই জানে, ফাতেহা তিশাকে এত ভালো জানে। আবার ফাতে এটাও বলছে যখন ইফতারি বানানোর আগে আজকে নাকি তিশা ফোন দিয়েছিল, তখন নাকি তিশার চেহারার দিকে তাকানো যাচ্ছিল, মানে তিশা নাকি অনেক দুঃখ পাচ্ছিল। তো ভাই আমি একটু ফাতেহাকে বলতে চাই, ফাতেহা আপনি যেহেতু আসলে দর্শক একটা জিনিস আমি বললাম না, আমি একটু দার্শনিকের মতো চিন্তা ভাবনা করি দর্শক, মানে আমার আজকেও এখানে একটা জিনিস বলতে বাধ্য হচ্ছি। দেখুন একটা জিনিস দর্শক, এই যে রোস্টিং করি তাই না, এই যে বাপ্পিকে বাপ্পিটা কি সুন্দর, যা মন চায় বলি, বাপ্পি টাপ্পি সাপ্পি মাপ্পি নেপ্পি অনেক কিছু বলা যায়। কিন্তু ভাই এই যে নিশি আফা নামটাও যে এমন রেখেছে, ফাতেহা নাজনীন, এই যে ফাতেহা বলতে গেলে আমার সবার আগে আমাদের কোরআন শরীফের প্রথম সূরা ফাতেহার কথা মনে পড়ে যায়। তখন মনে হয় যে এটা নিয়ে আমি কীভাবে কথা বলবো, সেই জন্য পারিও না। সো আজকের দিকে চিন্তা করেছি ফাতেহাকে ফাতেহা আমি বলবো না, কারণ এটা তাহলে আমার নিজের ধর্মের একটা সাথে আমার আঘাত করে আর কি, এই জায়গাটা একদম কলিজাতে আঘাত করে। সো আমি এভাবে করে মানে তার নাম ধরে এভাবে না, আমি তাকে নিশি বলে ডাকবো, আর নাহলে আমি তাকে বালিশ ম্যাডাম বলে ডাকবো এখন থেকে। সো দর্শক আমি কি বলছি, আবারও বলছি, আমি রিপিট করছি আমার ওয়ার্ড, আমি এখন থেকে আমার থাম্বনেলে ফাতেহাকে ফাতেহা বলবো না, নিশি বলবো, এবং মুখেও নিশি বলবো, আর না হলে বালিশ ম্যাডাম বলবো, এর বাইরে কিছু বলবো না। কারণ নামটা যে ভাই রেখেছে এমন আমাদের একদম কোরআন শরীফের প্রথম সূরার সাথে মিলিয়ে, সো অবশ্যই ওই অবস্থা কিন্তু আসে না ভিতর থেকে কিছু এরকম, ঠিক আছে? সো বুঝতে পারছেন দর্শক আমি কেন এটা বললাম, কারণ ওদের ধর্ম থাকতে না পারে, আমার তো ভাই ধর্ম আছে। তো ফাতেহার কাছে মানে ফাতেহাকে বলতে চাই, আপনি যদি আপনার ভাবির মধ্যে এত মায়া ভালোবাসা দেখতে পেলেন আপনার শাশুড়ি আপনার মায়ের প্রতি, যে তিশা এত ভালোবাসে, তাহলে ভাই যখন আপনার মা জীবিত ছিল, তিশা তার সাথে একসাথে ছিল, একই ঘরে ছিল, ওই সময়গুলোতে আপনি আপনার মায়ের কানগুলোকে ভারী করতেন কেন? আপনার মাকে বারবার কেন বুঝাতেন কেন যে তোমাকে তোমার ছেলের বউ ভালোবাসে না, ছেলের বউর সাথে ঝগড়া করো, ছেলের বউর সাথে সবসময় ঝগড়া বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করতেন কেন? আপনার মাকে উগ্র রাখার চেষ্টা করতেন কেন? তখন কেন মনে হলো না তিশা আপনার মাকে ভালোবাসে? এখন কেন মনে হচ্ছে? অবশ্যই মানুষ স্বার্থের দাস, আপনার এখানে স্বার্থ আছে। আজকে আমি পুরো ভিডিও জুড়ে অ্যানালাইসিস করার চেষ্টা করব, এখানে আপনার স্বার্থটা কি। এখন আপনার তো মা জীবিত নেই, তাহলে আপনার কিসের স্বার্থ তিশার কাছে লুকিয়ে আছে, সেই জিনিসটা আমি এখন আজকে উদ্ঘাটন করার চেষ্টা করব ভিডিওর সময়ের সাথে। সাথে আশা করি দর্শকরা সেটার উত্তর পেয়ে যাবে। নেক্সট পয়েন্টে যেটা বলবো দর্শক, ফাতেহার ক্ষেত্রে একটা জিনিস আমি বলবো যে সে বাপ্পির থেকেও ধুরন্ধর একটা চালাক মহিলা। কারণ একটা জিনিস খেয়াল করে দেখবেন, ফাতেহা কিন্তু আগে ভিডিও দেয়নি, সে কিন্তু এখন পর্যন্ত ভিডিও দেয়নি, সে কিন্তু কমেন্টে অ্যাক্টিভ আছে, এবং দেখবেন তারা কমেন্ট করার ধরন, তার কথা বলার ধরন, ঠিক আছে? তো এই সমস্ত কিছু দেখে মনেই হবে ফাতেহার কিছুই মনে হয়নি, তার পানিটাও গরম হয়নি, ঠিক আছে, তার কিচ্ছু হয়নি। কিন্তু ফাতেহা চালাকিটা এত ভালোভাবে করেছে, সে নিজে আগে ভিডিও না দিয়ে সে আগে বাপ্পিকে দিয়ে ভিডিও দিয়েছে। কেন দিয়েছে? কারণ যাতে করে বাপ্পি ভিডিও দেওয়াতে এখন যেটা হবে, সবাই কিন্তু বাপ্পিকে নিয়ে অলরেডি গালিগালাজ করা শুরু করেছে, বাপ্পি কিন্তু গালিগালাজের ভাগটা সয়ে ফেলেছে, ঠিক আছে? তো
এখন ফাতেহা যখন কয়েকদিন পর ভিডিও দিবে সবার কাছে সে এটাই প্রমাণ করবে আমি মাকে বেশি ভালোবাসি, এজন্য কিন্তু আমি আগে ভিডিও দিইনি। আমার শোক ভোলার জন্য অ্যাটলিস্ট ভাই 20-25 দিন সময় লেগেছে। আমি আমার ভাইয়ের মতো 11 দিনে আমার মাকে ভুলে যেতে পারিনি, আমার সময় লেগেছে অনেক। তো ফাতে কিন্তু নাটকগুলো করবে, ঠিক আছে। আর বাপ্পিকে মাঝখান থেকে টেনে এনে বাপ্পিকে সবার সামনে খারাপ বানিয়ে দিল, যদিও তারা দুজনই খারাপ, আর বাপ্পিকে একটু বেশি খারাপ বানালো সে ভালো থেকে, ঠিক আছে। কিন্তু মিলিয়ে নিয়েন দর্শক, ফাতে তো অবশ্যই ভিডিও দিবে, কিন্তু কিছুদিন পর দিবে যখন পরিবেশ ঠান্ডা হবে। কারণ ফাতিহাকে বললাম না যে ধুরন্ধর চালাক, সে চিন্তা করছে এই যে একটা বিষয়, নাজমানটি মারা গেছে, দর্শকরা গালি দিবে, কয়দিন দিবে? রোস্টাররা কয়দিন রোস্ট করবে? আজকে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, দর্শকরা এক জিনিস কয়দিন শুনবে? তারপর তো থামবে। তখন আমি ভিডিও দিব, যাতে করে আমাকে কেউ গালিগালাজ করতে না আসে। তো ফাতেহা যে পরিমাণ চালাক ভাই, সেই পরিমাণ চালাক কিন্তু আমরা কেউ না। আমি নিজেকে অনেক বলদ মনে করি। ফাতেহার হাঁটু সমান বুদ্ধিও আমার নাই দর্শক, এটা আমি অ্যাডমিট করে ফেলি। ফাতেহার হাঁটু সমান বুদ্ধিও আমার মধ্যে নাই, ঠিক আছে। তো মেইন কথা একটাই দর্শক, নাজমানটিকে দিয়ে তার 2 ছেলেমেয়ের 1 ছেলেমেয়েরও কোনো যায় আসে না। তাদের যায় আসে নিজেদের স্বার্থ, নিজেদের টাকা পয়সা। নাজমানটিকে দিয়ে কারো কোনো যায় আসে না। নেক্সট পয়েন্টে দর্শক যেটা বলবো, বাপ্পির কথা। বাপ্পির ক্ষেত্রে যেটা দেখলাম, নাচ মান্ডিকিতে তার যায় আসে না, ঠিক আছে, দ্যাটস অল রাইট। কিন্তু ফাতেহার ক্ষেত্রেও নিশির ক্ষেত্রেও যে যায় আসবে না, নিশিও যে ঠান্ডা মাথা যে আসলে এরকম বুদ্ধি করে একটা নিজের স্বার্থ হাসিল করার জন্য একটা শয়তানি কুচক্র তৈরি করবে, এটা কিন্তু আসলে কল্পনা করতে পারিনি, যেটা এখন আমি দেখতে পাচ্ছি দর্শক। ফাতেহা কিন্তু তার স্বার্থ হাসিলের জন্য এখন তার ভাই ভাবির গোলামি শুরু করে দিয়েছে। নাহলে দেখুন যেভাবে করে কমেন্টটা করেছে, এটা তো কিন্তু একটা আধা পাগল মানুষ কখনো করতে পারবে না। ফাতেহা কিন্তু খুব ঠান্ডা মাথায় সুন্দর করে স্পষ্ট ভাষায় তার ভাবির প্রশংসা করে ভিডিও করেছে, কমেন্ট করেছে। সে কমেন্টটা পড়লে কিন্তু আপনারা বুঝতে পারবেন। যাই হোক, এরপরে যেটা বলবো দর্শক, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন। আজকে তো ধরুন মাসের প্রথম 3 দিন বা 4 দিন মাত্র 2 নম্বর রোজা হয়েছে। কয়েকদিনের মধ্যেই দেখবেন ফাতেহা চলে আসবে, এবং আহার সময় কয়েকটা রিকোয়ারমেন্ট অবশ্যই আছে। একটা বালিশ অবশ্যই লাগবে, কোলের মধ্যে বালিশ নেবে, অবশ্যই গ্লিসারিন লাগবে, কারণ চোখের মধ্যে পানি ঢালতে হবে, এবং মাকে নিয়ে অনেক কান্না করতে হবে। সো অবশ্যই পানি খেয়ে আসতে হবে, যেন পানির প্রোডাকশন হয়, তল দিয়ে হয়, নিচ দিয়ে হয়, উপর দিয়ে হয় আর কি। কী বললাম বুঝলাম না। তো ফাতেহা আর কি যেটা করবে, প্রচুর পরিমাণ অভিনয় করবে সামনে। কি আনবে দর্শক বললাম? বালিশ আনবে, গ্লিসারিন আনবে, এবং প্রচুর পরিমাণে পানি আনবে। দেখবেন অজস্র ধারায় কান্না করবে, তার মাকে নিয়ে বলবে আর বলবে, হ্যাঁ, কানতে কানতে যা মন চায় তার মাকে নিয়ে অনেক কিছু আবেগঘন কথাবার্তা বলবে, এবং আপনারা তার আবেগঘন কথাবার্তাতে পাগল হয়ে যাবেন। তাকে সিম্প্যাথি দিবেন, বুঝাবেন যে না আপু, আমরা তোমার সাথে আছি, কান্না করো না, ঠিক আছে। আর আরেকটা কাজ ফাতেহা করবে, নিশি করবে দর্শক। যেহেতু আমি নিশিকে সবসময় ফাতেহা নাজনীন বলে অভ্যস্ত, এই জন্য নামটা সহজে মুখ থেকে যাচ্ছে না, চলে আসছে। আশা করি সময়ের সাথে সাথে অভ্যাসটা গেইন হয়ে যাবে আবার। তো নিশি কিন্তু জানে একটা জিনিস, তার ভাই ভাবির দোষ আছে, তার ভাই ভাবির গাফলতি আছে, তার ভাই ভাবি কেয়ারলেস ছিল। সব কিছু জানা সত্ত্বেও সে কিন্তু তার ভাই ভাবি সাফাই গিয়ে যাচ্ছে এবং চেপে যাচ্ছে। সো কী মনে করেন দর্শক? অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। সো নিচির অবস্থা ঠিক ভবিষ্যতে বুঝতে পারবেন যে অন্যায়কে প্রশ্রয় দেওয়ার ফল কতটা জঘন্য, কতটা খারাপ হয়, ঠিক আছে। ফাতেহা কিন্তু দেখবেন একইভাবে, এই যে এবার যে তার মা মারা গেল, মা মারা যাওয়া নিয়ে দেখবেন সামনে ভিডিও দিবে, ঠিক একইভাবে সে কিন্তু তার বাবাকে নিয়ে বহুত কান্নার ভিডিও বানিয়েছিল। দেখবেন ফাতেহার যে বাবা ছিল, সে বাবাকে নিয়ে যে ফাতেহা কী পরিমাণ ভিডিও দিয়েছে, যখনই তার ভিউ পড়ে যেত সে তার বাবাকে নিয়ে কান্না করতে বসে যেত, একদম ধুমায় ভিডিও কামাতো, এবং তার বাবাকে নিয়ে ভিডিও দিলেই, কথাবার্তা বললেই তার লক্ষ্যের উপরে ভিউ হতো। এবং এটা কিন্তু বলতে পারেন এটা তার একটা পলিসি আর কি, যে একটা মানুষ মারা গেল, তাকে নিয়ে আমি ভালো ভালো কথা বলবো, ভালো ভালো স্মৃতিচারণ করব, দর্শকরা পছন্দ করবে, আমার ভিউ হবে। এটা কিন্তু নিশির একটা পুরনো চাল।
সো এখন তার কাছে একটা বড় একটা হাতিয়ার আছে, তার নিজের মায়ের মৃত্যু গল্প। নিশি এখন দেখবেন যে সবসময় তার মাকে নিয়ে প্রতিদিন একটা নতুন, নিত্যদিন একটা নতুন করে ভিডিও দিবে। মা এটা কী করতো, মা ওটা কী করতো, মা এরকম ছিল, মা সেরকম ছিল। সারাদিন দেখবেন খালি মা 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 করে ভিডিও দিবে। ঠিক আছে, কেন দিবে মা মা করে ভিডিও? কারণ সে বুঝাবে যে আমি মাকে কত ভালোবাসি, আমার সব কিছুতেই খালি মা জড়িত আছে, মাকে ছাড়া আমি কেন কোনো কাজই করতে পারিনি। ঠিক আছে, সো এটা কিন্তু নিশ্চিত ধুরন্ধর চালাক না হলে এই কাজ কখনোই করতে পারতো না। এবং সে কিন্তু তার বাবার মৃত্যু দিয়ে অনেক ভিউ কামিয়েছিল, এখন সে তার মাকে দিয়েও ভিউ কামাবে। সো আমি একটা কথা বলতে চাই, ফাতেহা বলতে পারে হয়তো আমি আমার মাকে দিয়ে কেন ব্যবসা করবো, আমি আমার মাকে দিয়ে কখনোই ভিউ দিয়ে টাকা কামাবো না। সো বলে দিই ভাই, আপনি যেদিন আপনার মাকে নিয়ে ভিডিও দিবেন, কষ্ট করে আপনার মায়ের সম্মান রক্ষার্থে আপনার ভিডিওর মনিটাইজেশনটা অফ করে দিন, যেটা থেকে কোনো টাকা আসবে না। দেখি তাহলে বুঝতে পারবো যে আপনার মানে আপনার মায়ের প্রতি ভালোবাসা কতটুকু, তাহলে তো বোঝা হয়ে গেল। নেক্সট দর্শক যেটা বলবো সেটা হচ্ছে ফাতেহার ক্ষেত্রে, ফাতেহা কিন্তু বহুবার অনেকবার তিশা বাপ্পির নামে কিন্তু সে তার মাকে ফোন দিয়েছিল এবং সারাক্ষণ কমপ্লেন করতো। ধরুন কিছু হলেই নাজমানিকে ফোন দিয়ে বলতো তোমার ছেলের বউ আজকে ভিডিও দিয়ে তোমার নামে এটা বলেছে, তোমার ছেলে বউ আজকে এটা করেছে, তোমার ছেলে আজকে তোমার ছেলের বউ দুজন আজকে এখানে গিয়েছে। সারাক্ষণ কিন্তু নাজমান্নিকে এই সমস্ত কথাবার্তা বলে উত্ত্যক্ত করতো নিশি মালয়েশিয়াতে বসে। শুধু তাই না দর্শক, ধরুন বাপ্পি যদি পদ্মাচরে ঘুরতে যায়, সে ঘুরতে গেল কেন, কিভাবে গেল, কি কি করলো, মায়ের প্রতি কী কী দায়িত্ব পালন করলো না, সব কিছু কিন্তু নিশি তার মাকে ধরিয়ে দিত। দেখো তোমার জন্য এটা করেনি, ওটা করেনি, সেটা করেনি। ঠিক আছে, সারাদিন বউ নিয়ে ঘুরে। তো এগুলো করে কিন্তু অবশ্যই নাজমান্ডির মনে অবশ্যই একটা ক্ষিপ্ততা কাজ করাতো। নাজমান্ডি তখন ক্ষিপ্ত হতো, রাগান্বিত হতো, তখন বাপ্পির সাথে খারাপ ব্যবহার করতো বা তাদের মধ্যে মাছের মতো সম্পর্কের অধপতন করতো বা খারাপ হতো। যদিও বাপ্পি নিজেও খারাপ, বাপ্পি নিজেও তার মায়ের প্রতি কেয়ারফুল না, কিন্তু এখান থেকে মানে নিশিও কিন্তু তার মাকে উস্কানোর জন্য যথেষ্ট ছিল। মানে ওই বিষয়টা এরকম, একটা গরম তেলে লবণ ছিটিয়ে দেওয়ার মতো। ঠিক আছে, মাথায় তেল দেওয়া বা আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা, যে আরও দাউ দাউ করে জ্বলুক। ঠিক আছে, তো মানে নিশি কিন্তু এই কাজগুলোই করতো যেন সবসময় বাপ্পির সাথে তার মায়ের একটা খারাপ সম্পর্ক লেগে থাকে। তো এই জিনিসগুলো কিন্তু সবসময় ফাতেহা করতো দর্শক। ঠিক আছে, যখন নাজমানি জীবিত ছিল তখন কিন্তু নাজমানিকে ফোন দিয়ে ভিডিও কল দিয়ে সারাক্ষণ বদনাম করতো। এটা কিন্তু আমরা সবাই দেখেছি, সবাই কানভারি করতো। তার এই কারণে কিন্তু নাজমানির সাথে বাপ্পির অনেক সমস্যা হয়েছে। এই কথাগুলো কেন বলছি, এই কথাগুলোর উত্তর আপনারা একটু পর পাবেন বা একটু পর জানতে পারবেন দর্শক। তিশাকে দেখলাম একদিন বলছিল, আপনাদের হয়তো খেয়াল আছে, আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম, যে সে বলেছিল এ বাড়িতে সকাল হলেই আমাকে নিয়ে আসর বসে। কারা কারা আসর বসায়? নিশি, নাজমান্টি, বাড়ির কাজের লোক, এরা সবাই মিলে আমাকে নিয়ে আসর বসায়। অর্থাৎ আসর বসা বলতে তিশা বুঝিয়েছে যে সকাল হলেই সবাই মিলে চিন্তা করে যে আজকে কিভাবে করে অপদস্থ করব, আজকে কিভাবে করে অপমান করব। মানে সবার মধ্যে একটা টেন্ডেন্সি, মানে এই যে তিশা, সে যে ঘরে থাকে, তিশাকে কীভাবে সবাই ছোট করবে, তিশাকে কীভাবে সবাই চাপ প্রয়োগ করবে, মানে তিশার পিছনে সবাই কীভাবে লাগবে, এটা তিশা কী করেছে না করেছে এটা। তো সারাক্ষণ তিশাকে নিয়ে সবার চর্চা করতো, তিশাকে নিয়ে বদনাম করতো, সেটা নাজমান্ডি করতো, পারুল খালাও করতো, নিশিও করতো, আবার তিশাকে কীভাবে করে অত্যাচার করা যায় সেই চিন্তাও করতো। তো এই যে সকাল হলেই তিশা যে এই কথাটা বলেছে যে সকাল হলে আমাকে নিয়ে আসর বসে, এটা কিন্তু একবারে মিথ্যা কথা বলেনি, ফেলে দেওয়ার মতো কথা বলেনি, তো সোজা কথাই বলেছে। তো যদি আমরা এটা চিন্তা করি যে হচ্ছে গিয়ে তিশাটা সত্যি কথা বলেছে, তার মানে কিন্তু অবশ্যই একটা জিনিস মানে কনফার্ম এখানে। এবং এই জিনিসটা দর্শক আমি আগে বললাম, আমি এটা ভিডিওতেও বলেছিলাম, এটা আমি ভিডিও করেছিলাম, যে তিশাকে নিয়ে সবসময় কিন্তু মানুষজন লেগে থাকতো, তিশাকে কীভাবে বাস দেওয়া যায় চিন্তাতেই সবাই থাকতো, এটা কনফার্ম। ঠিক আছে, তো যেহেতু তিশা এই জিনিসটা সকাল উঠে সাফার করে, তার মানে তিশা কিন্তু অবশ্যই এটা ভালো লাগবে না কখনোই। ঠিক আছে, কখনোই ভালো লাগবে না। তো ফাতেহা কিন্তু মনে মনে ভালোই জানে যে তার ভাই ভাবি সারাদিন মানে যেভাবে ফোনের মধ্যে ভাই ভাবি করতে থাকে, তো কিন্তু মায়ের সাথে সম্পর্কটা কীভাবে খারাপ করতে হবে সেটা কিন্তু ফাতেহা খুব ভালোভাবে বুঝতো। ওভারঅল যদি আমি এখানে একটা ছোট্ট করে হাইলাইট করি, যেহেতু কথাগুলো একটু পেঁচানো, যদি ছোট্ট করে বলি, দেখবেন ফাতেহা এখন বলছে তিশা নাকি অনেক ভালোবাসে তার শাশুড়িকে। আবার ওই দিক থেকে তিশা একদিন বলেছিল সকাল হলেই তার শাশুড়ি তাকে নিয়ে আসর বসায়, সবার সাথে গল্প গুজব বসায়। তাহলে অবশ্যই তিশার সাথে তার শাশুড়ির সম্পর্ক ভালো ছিল না, আমরা জানি। তো ফাতেহা কথাটা কীভাবে বললো, একটা জিনিস। দ্বিতীয় জিনিস, সারাক্ষণ তিশাকে নিয়ে খারাপ বুঝাতো ফাতেহা।
ঠিক আছে, নাজমান্ডির কাছে সারাক্ষণ কান ভারী করতো, এবং এই কারণে কিন্তু নাজমান্ডির সাথে তিশার একটা খারাপ সম্পর্ক গড়ে উঠেছিল, যেটা কিন্তু আসলে মেনে নেওয়ার মতো না। তো কিভাবে করে নিশি আবার বলে যে তার ভাবির সাথে তার মায়ের সম্পর্ক অনেক ভালো, তার ভাবি অনেক মিস করছে তার মাকে, এই ধরনের মিথ্যা কথা বলে কিভাবে? সো এই জিনিসগুলোই কিন্তু আসলে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে যাচ্ছিলাম, ধরিয়ে দিতে যাচ্ছিলাম যে ফাতে আসলে কিভাবে মিথ্যা কথাগুলো বলছে। ঠিক আছে, তো নেক্সট দর্শক বলবো যে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ফাতে যে ভিডিও দেয় অনেক সময় বালিশ নিয়ে, কোল বালিশ নিয়ে ভাষণ মার্কা যে ভিডিওগুলো, সেই সমস্ত ভিডিওতে কিন্তু ফাতে সবসময় একটা জিনিস ইঙ্গিত করতো, ডিরেক্টলি তো আর বলতো না, ইঙ্গিত করে বলতো যে তার ভাই ভাবির অবস্থা, ভাই ভাবির কমপ্লিকেশন, ঠিক আছে, ভাই ভাবির জন্য কী কী ক্ষতি হয়েছে, এগুলো কিন্তু প্রমোট করে করে মেনলি দেখাতো আর কি। ফাতিহা দেখবেন যে সময় ভিডিও দিত সেই সময় তার ভাইকে নিয়ে একটা ভাষণ দিত শেষ মুহূর্তে, যাতে করে ভিউ হয়। সেটা কিন্তু একটা নিত্যদিনের চালাকি আর কি নিষেধ, এবং সে মোটামুটি বলতে পারেন সাকসেসও হয়েছে এই বিষয়টা নিয়ে। ঠিক আছে, সাকসেস কেন হয়েছে? সে কিন্তু আসলে দর্শকদেরকে বুঝাতে পেরেছে তার এই মিথ্যাচারগুলো দিয়ে তার ভাই খারাপ, তার ভাবি খারাপ। ঠিক আছে, নেক্সট যেটা বলবো, নিশি এখন এগুলো কেন করছে জানেন দর্শক? এগুলো বলতে যে তার ভাইয়ের চামচামি, তার ভাবির চামচামি, তার ভাই ভাবিরে যেরকম প্রশংসা করছে, এটার কারণটা কি? ও ভাবছে যে যাওয়া সে তো গিয়েছে, আমার মা মারা যাওয়া সে তো মরেই গেছে, এখন আমি কি আর দেশে যাব না? অবশ্যই দেশে যাব। তা আমি যদি কোনোদিন দেশে আসি, আমি কই থাকবো, কার বাসায় থাকবো, কীভাবে উঠবো? শ্বশুরবাড়িতে তো মূল্য পাই না, শ্বশুরবাড়ির মানুষজন তো আমাকে অত ভালোবাসে না, শ্বশুরবাড়িতে উঠলে তো 2 দিনের বেশি 3 দিন থাকতেও পারি না। তাহলে এখন আমার করণীয় কি? আমার কাছে এখন দুইটা রাস্তা আছে। আমি এখন তিশা ভাবির নামে সব কিছু বলে দিতে পারি, খোলাসা করে দিতে পারি, কিন্তু এরপরে আমার আর পাবনাতে জায়গা হবে না। আবার আরেকটা পারে আমি তার চামচামি করতে পারি, তার আমার ওই বাসাতে জায়গা হবে, কি করব? তো ফাতেহা 2 নম্বরটাকে বেছে নিয়েছে আর কি, কারণ সে ভালো মতো জানে তার কিন্তু বাংলাদেশে কোনো মানুষ নেই আর, ঠিক আছে, তার থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই। তো দেশে আসলে না তাকেই মানে তিশার সাথেই থাকতে হবে মিলে মিশে, এছাড়া কোনো মানুষজন নেই। কারণ ফাতেহা কিন্তু আরেকটা মানুষ যে শ্বশুরবাড়ির ভাত জীবনও খাই নাই, ঠিক আছে, জীবনও শ্বশুরবাড়ির ভাত খায়নি, সারা জীবন বাপের বাড়ি থেকেছে, আর বিয়ে করে একদম স্বামীকে নিয়ে মালয়েশিয়াতে গিয়েছে। তো শ্বশুরবাড়ির ভাত ফাতে জীবনও খায়নি। তো ফাতে ভালো করে জানে যে এখন ভাইকে ভাবিকে খেপানো যাবে না, তাদেরকে খেপালে আমার বাংলাদেশে থাকার যে জায়গাটা সেটাও শেষ হয়ে যাবে। তাহলে এতে করে আমি পরবর্তীতে বাংলাদেশে গিয়ে থাকার আর কোনো জায়গা পাবো না। শুধু কি থাকার জায়গা দর্শক? থাকার জায়গা না, জায়গা জমির প্রসঙ্গ আসে। আপনারা জানেন নাজমান্ডের কিন্তু পাবনাতে বিপুল পরিমাণে জায়গা জমি সম্পত্তি আছে। কিছু আছে ধানের জমি, কিছু আছে ফল গাছ, কিছু আছে জায়গা মানে বাড়িঘর রাখার মতো জমি। তো এগুলো যদি এখন বাপ্পির সাথে সে তর্ক বিতর্কে চলে যায়, দেশে তো থাকে ফাতেহা। তো বাপ্পি যদি চিন্তা করে মানে চেষ্টা করে ফাতেহাকে ঠকাবে বা একটু ফাতেহার সাথে একটু 2 নম্বরই করবে, বাপ্পি চাইলে কিন্তু বাপ্পির ক্ষমতাটা আছে, সে করতে পারে। কারণ কি, যেহেতু সেখানে সব কিছু জানে, ফাতেহা অনেক কিছু জানে না, ফাতেহাকে ঠকিয়ে দিতে পারে। তো এর জন্য ফাতেহা কিন্তু বুদ্ধি করে যেন তাকে তার ভাই ঠকাতে না পারে বা কোনো রকম যদি তাকে তার জায়গা জমি সম্পত্তি থেকে মানে বঞ্চিত না করে, এই কারণে কিন্তু ফাতিহা বাপির সাথে বেয়ে চলছে, যাতে করে তাকে তার হকটুকু বুঝিয়ে দেয়, তাকে যেন ঠকিয়ে দেওয়া না হয়। এবং আপনারা জানেন আম লিচু কাঁঠাল বিক্রি করে কিন্তু প্রতি সেশনে প্রতি গরমকালে কিন্তু বাপ্পির বা মানে নাজমানটি বিপুল পরিমাণে টাকা পেত। এখন এগুলো কে পাবে? তো বাপ্পি পাবে। তো বাপ্পি পাওয়ার পর সে কী করবে? সে অবশ্যই এগুলো নিয়ে পদ্মাচারে দৌড় দিবে, স্বাভাবিক, এটাই বাস্তব, এটাই আমরা এত বছর দেখে এসেছি, এতকাল দেখে এসেছি। তো সব কিছু মিলে না এখন ফাতেহার মধ্যে দোটানা ছিল, বাট সে আসলে দোটানা মুছে ফেলেছে। সে এখন এক টানের মধ্যেই আছে। সে এখন বাপ্পিতে সে গোলামি করবে, অলরেডি কমেন্ট করেছে। খুব শীঘ্রই সে ভিডিও নিয়ে আসবে, এবং ভিডিওতে নিয়ে আসবে সে কান্নাকাটি করবে বালিশ ম্যাডামের বালিশ নিয়ে বসে, ঠিক আছে, এবং আপনাদেরকে বুঝাবে যে দেখেন ভাই, আমার কত কষ্ট হয়েছে, আমার মা মারা গিয়েছে, আমি এখন এতিম, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এরকম বহু ধরনের গল্পগুজব বানিয়ে বানিয়ে সে বসে বলবে। এবং আমি জানি না আপনারা কতটুকু তার এই গল্প আসলে মনোযোগ দিয়ে শুনবেন আর কি, ঠিক আছে। আমি ফাতেহাকে বলতে চাই, ফাতেহার যদি এতই পীড়িত থাকে তার ভাই ভাইয়ের প্রতি, তাহলে এই যে কয়েকদিন আগেও যখন তার মা মালয়েশিয়াতে ছিল, মালয়েশিয়াতে একসাথে বসে দুইজন কেন সে তার ভাই ভাবিকে নিয়ে বদনাম করছিল? তিশা যে ঘর মুছে রাখেনি, বাপি যে তার মায়ের রুম পরিষ্কার করেনি, এটা নিয়ে কেন দুইজন মিলে বসে মানে সালিশ বিচার বৈঠক নিয়ে বসেছিল? কারণটা কি বলতে পারেন কেউ? তখন কি ভাবির প্রতি পীড়িত ছিল না, নাকি পীড়িতগুলো এখন আলকা দরদ উপরে উপরে পড়ছে? কোনটা? আমি নিশিকে বলতে চাই। তো নিশি নিজে কিছু বাপ্পি তিশাকে কিন্তু কখনোই বলেনি, সে সবসময় কিন্তু তার মাকে দিয়ে বলিয়েছে, কারণ সে নিজে মানে তাদের সাথে সম্পর্ক নষ্ট করতে চায় না, কিন্তু সে তার মায়ের সাথে
তার ভাই ভাবির সম্পর্কটা নষ্ট করাতে চায়। এটা কিন্তু একটা জেলাসি সম্পর্ক, যে আমার মা আমার সাথে থাকবে, আমার ভাই ভাবির সাথে ভালো সম্পর্ক রাখতে পারবে না। এটা কিন্তু একটা মানে কিছু ননদ ননাসের কিছু মানে কুমন্ত্রণা বলতে পারেন, বা একটা দুষ্টু চিন্তা থাকে, সেটা কিন্তু ফাতের মধ্যে ছিল। ঠিক আছে। আর ফাতের কথা বলবো, শুধু বাপ্পিকে বলে লাভ নেই, ফাতেহও কিন্তু তার মায়ের হার্টের রোগ হওয়ানোর জন্য দায়ী। কারণ কি দর্শক, একটা জিনিস দেখুন, নাজমান কিন্তু তার ছেলেকে অনেক ভালোবাসতো, ঠিক আছে, এবং ফাতে সারাক্ষণ ফোন দিয়ে সে কিন্তু নাজমানটির কাছে বাপ্পির দুর্নাম করতো, বাপ্পির দোষ বলতো। তো এগুলো কিন্তু একটা সময় কিন্তু নাজমানির কাছে একটা খারাপ প্রভাব পড়েছে। তো এগুলো নিয়ে নাজমানি সবসময় চিন্তা করতে 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 একটা সময় কিন্তু নাজমানটা অসুস্থ হয়ে যায়, তার হার্টের রোগ ধরা পড়ে যায়। সো নাজমানটির এই হার্টের রোগ ধরা পড়ার পেছনে কিন্তু শুধু বাপ্পি একা না, মানে ফাতেহাও দায়ী, নিশিও দায়ী, কোনো না কোনোভাবে দায়ী দর্শক, ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক, নিশিও দায়ী। আমি এটা আপনাকে কনফার্ম করে বলতে চাই। তো নিশি ক্ষেত্রে বলবো, নিশি আসলে বেশি চালাকি করে, তার মাকে আসলে হারিয়েছে। আমি বলবো তার চালাকির জন্য সে তার মাকে হারিয়েছে। কারণ এই বারবার ধরেন একটার পর একটা করতে করতে না একটা সময় কিন্তু মানুষ আর নিতে পারে না, ধৈর্যহারা হয়ে যায়। তখন কিন্তু মানুষটা আসলে তার ধৈর্য সীমা যখন ছাড়িয়ে যায়, সে মানুষ তখন অবশ্যই চলে যায়, এটাই বাস্তব। এই যে লিচুর কথা কি বলবো দর্শক, ঠিক আছে, এই লিচুর কথা, আমের কথা যদি বলতে যাই, দেখবেন এবার এখন থেকে এই লিচু, আম, কাঁঠাল সব কিছু পদ্মা চড়ে যাবে। এবার খুকি আসার পরে যেদিন নাজমানটি মারা যায়, সেদিন যেভাবে করে গাছগুলোকে ভাগ বটারও খুকি করে গেছে, সেদিন থেকে বুঝতে পেরেছি যে এই লিচু আমের ভাগে এখন থেকে কারা খাবে, ঠিক আছে, কারা খাবে এবং কাদের আন্ডারে থাকবে। সো ফাতেহ এগুলো দেখে না? অবশ্যই দেখে। দেখার পরও সে চুপ করে থাকে, কোনো প্রতিবাদ করে না। সো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, কেন ফাতেহা এরকম চুপ করে থাকবে? তার কি স্বার্থ নেই? স্বার্থ আছে। সেই স্বার্থটা আপনাদের চাইতেও বড় স্বার্থ, তার জায়গা জমির ভাগ। ফাতেহার জায়গা জমির ভাগ, টাকা পয়সার ভাগ নেবে বাপ্পির কাছ থেকে, যেহেতু সেগুলো বুঝে নেবে, এই জন্য সে বাপ্পির সাথে সম্পর্ক খারাপ করতে যাচ্ছে না। ঠিক আছে। খেয়াল করে দেখবেন দর্শক, এই নিশি কী পরিমাণ দুরন্ত চালাক, সে কিন্তু কিছুদিন আগে ওই যে যখন তার খালাতো ভাইয়ের বউ আইসিইউতে ছিল, ওই ভিডিওতে কিন্তু সে মানে আপনাদের কাছে ডিরেক্টলি জানিয়ে গিয়েছে যে আমি তো মালয়েশিয়া থাকি, কিন্তু আমার খালাতো ভাইয়ের বউ সে ঢাকায় আছে আইসিইউতে। কিন্তু পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস, বাপ্পি এবং তিশা তারাও কিন্তু ঢাকাতে ছিল। তো যেহেতু তারাও ঢাকাতে আছে, তো অ্যাটলিস্ট তারা তো দেখতে পারে, তাই না? তাদের তো উচিত তাদের এই দায়িত্বটা পালন করা, তাদের অ্যাটলিস্ট তাদের খালাত ভাইয়ের বউকে দেখে আসা আইসিইউ থেকে। সো এটা কিন্তু মানে নিশি কিন্তু সবার আপনাদেরকে ধরে দিয়েছিল, যেটা ভাই ভাবি চাইলে দেখে আসতে পারে, কিন্তু তারা দেখে আসেনি। সো এই যে শয়তানিগুলো, এগুলো কিন্তু নিশি সবার সাথে সবার আগে করে। যেমন এই যে তানজিলার যে জন্মদিনের কথাটা ফাঁস করা, বা তানজিলা কার মেয়ে, কার সন্তান, বাপ্পির সন্তান, এগুলো কিন্তু সবার আগে মানে নিশিই কিন্তু ইউটিউবে বলেছে। সো আজকে তিশার যে অধপতন বা তিশার যে এত নোংরামিগুলো ফাঁস করে, এটা পিছনে কিন্তু সবার আগে যে মানুষটা কাজ করছে সেটা কিন্তু এই নিশিই ছিল। তো দর্শক দেখুন না, আমি তো দোষ বলে শেষ করতে পারছি না, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। তারপর কীভাবে করে নিশি তিশার প্রশংসা করে, কীভাবে দেখায় সে এত ভালোবাসে সে তার ভাবিকে, অথচ ভাবিকে বাস দেওয়ার আগে কিন্তু সবসময় সবার আগে নিশিই দায়িত্ব পালন করেছে। আমরা কিবরিয়া ভাইয়ের অডিও রেকর্ডও শুনেছিলাম, সেখানে কিন্তু অনেক কথাই শুনেছিলাম যে একটু আচ্ছা তারা কি কিছু করা যায় তানজিলার জন্ম পরিচয় নিয়ে, বা নেরিসের সাথে কথা বলার সময় ফাতেহাকে শুনেছিলাম সে বলেছিল যে আমার ভাবিকে একটু ধুয়ে দাও, তো আচ্ছা তার একটু ধুয়ে দিবা, সবার সামনে ওয়াশ করে দিবা। সো এগুলো দিয়ে কি ভালোবাসা প্রকাশ পায়? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। নিশিক যে কাজটা করে দর্শক, তলে তলে তিশাদের এভাবে খারাপ বানায়, আর সামনাসামনি সে ভালো থাকে, যে আমি তো ভালো, আমি কিচ্ছু করি না, একদম মিনি বিড়ালের মতো আর কি। সে নিজেকে অনেক মানে অসহায় দাবি করে আর কি, ঠিক আছে। আর ওর যে কার্টুন একটা জামাই আছে, ওই যে লুম্বুটা আর কি, ঠিক আছে, ওই মেনলি আর কি বুদ্ধিটা দিয়েছে যে ভাই তোমার জ্ঞানজাম করে লাভ কি, তোমারই লস হবে, তোমার জায়গা জমি সম্পত্তি আছে, জ্ঞানজাম করবে, এগুলো পাবা না, চুপ করে দেখো, যেটা যাবো সেটা গেছে, যা যা লাগে সেগুলো বুঝানো, নিজের অধিকারটাকে বুঝানো, এখন এগুলি নিয়ে কথা বাড়াবাড়ি করে জ্ঞানজাম করতে যাও না। এটা কিন্তু আবার তার ওই লম্বুটাই তাকে বুদ্ধি দিয়েছে আর কি, ঠিক আছে। কিন্তু নিশি বোকামি করেছে, মানে এখন বর্তমানে বোকামি করছে আর কি। কারণ বাপ্পি কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ফাতেহাকে তেল মেরে মেরে কথা বলছে। আপনারা খেয়াল করে দেখবেন, বাপ্পি কিন্তু খুব সুবিধার পাত্র না। বাপ্পি এখন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সে তার বোনকে তেলবাজি করছে, কিন্তু যখন আবার সব কিছু স্বাভাবিক হয়ে যাবে দর্শক, মনে রাখবেন এই বাপ্পি কিন্তু তখন তার বাড়িটাকে পদ্মার চরের লোকজনকে এনে তাদের হাতে বিলিয়ে দিবে। তখন কিন্তু সমস্ত কিছুর ভাগ তানজিলারাই ভোগ করবে। তখন কিন্তু আর ফাতেহার কথা বা নিশির কথা কিন্তু বাপ্পি টোটালি মনে রাখবে না। সো যাদেরকে দিয়ে নিশি তার ছুরিটাকে ধার দিচ্ছে, কোনো একদিন ওই ছুরিটা ধার করা হলে তার পিছনে কিন্তু ওই ছুরিটা বাপ্পি তিশাই সবার আগে ভরে দিবে। হয়তো
নিশি এটা বুঝেও না বোঝার ভান করছে। আমি মনে করি দর্শক অ্যাটলিস্ট অন্তত এবার নিশির কাছ থেকে আমরা সবাই এটাই আশা করেছিলাম যে সে একটু কিছু বলবে। আমরা এরকম আশা করিনি যে সে কিছু বলবে না বা এরকম চামচামি করবে, এটা কিন্তু আমরা কখনোই আশা করিনি। যেভাবে করে সে আসলো, অ্যাটলিস্ট তার মাকে হারানোর পরে, এবং সে দেখতে পাচ্ছে তার মাকে হারানোর পেছনে তার ভাই ভাবি অনেকাংশে দায়ী, তারপরেও যে সে এরকম একটা রিয়াক্ট করবে আমরা কখনো কল্পনা করিনি। আসল দর্শক আমার এগুলো বলার দরকার নেই। আমার হয়তো আমি জাস্ট এতটুকু বলবো, ফাতেহা নিশি যেটা ভেবেছিল যে আমি ভাই ভাবে কিনা কত বলবো, আমার তো বলার দরকার নেই। কারণ দর্শক নিশি বলবে কেন, সে চিন্তা করছে যে রোস্টারে যে পরিমাণ বলেছে, এক একটা রোস্টার বাপ্পি কীর্তিশাকে যে পরিমাণ ধুয়েছে, আমি আর না বললেও চলবে। এখন ভাই আমার বলার দরকার নেই, আমার বক বক করার চাইতে ভালো আমি আমার জায়গা জমি সম্পত্তি বুঝে নেই, আমি বেয়ে বেয়ে চলে আমার স্বার্থ হাসিল করি, সে কিছু বলবে না। ঠিক আছে, মা মরছে মরুক, আমি আমার টাকা পয়সা নেই। সবার কাছে সবার মেইন যে জিনিস থাকে প্রয়োজন এখন বর্তমানে, সেটা হচ্ছে টাকা দর্শক, টাকা। এখন আবার আসবে কিছু দর্শক, কিছু আবার আসবে, দেখবেন যে কিছু চামচা আছে, তাদের কিছু খাস চামচা আছে। তো ওই চামচাগুলো এসে হয়তো বলবে, কেন ভাই এখন কি আপনারা এটা চাচ্ছেন যে নিশি তার ভাইয়ের সাথে একদম কোমরে কাছি বেঁধে ঝগড়া করতে নামো, মারামারি করতে নামো? এমনিতেও মেয়েটা তার মাকে হারিয়েছে, আমি তার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করবে? অনেকে আবার এই কথা বলতে আসবে। তা আমি তাদেরকে বলতে চাই, ভাই আমি এমন কিছু বলিনি, কাউকে মারধর করতে বলিনি, কারোর সাথে সম্পর্ক নষ্ট করতে বলিনি। আমি জাস্ট এতটুকু বলছি, নিশি কিন্তু এটা জানতো যে তার মায়ের মৃত্যুর পেছনে বাপ্পির একটা কেয়ারলেস, তিশার কেয়ারলেস, এগুলো দায়ী কোনো না কোনোভাবে। সো অ্যাটলিস্ট তার মনের ভিতর যে একটা কষ্ট বা ক্ষোভ ছিল, সেটার জন্য সে অ্যাটলিস্ট সংযত থাকতে পারতো, নিজেকে একটু কমেন্ট করা থেকে বিরত রাখতে পারতো কয়েকদিন। বাপ্পিদের সাথে এই যে এরকম তেলবাজি না করতে পারতো, হ্যাঁ ভাই কিছু না করে চুপ থাকতো, তাও বুঝতাম। তার এরকম কমেন্টের মাধ্যমে লাফালাফি করার তো কোনো দরকার ছিল না। আগলে এগুলো আসলে দর্শক মিললে যেটা আগাম বার্তা দিচ্ছে আর কি, যে আমি খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবে, এই জন্য সে আগে কমেন্ট থ্রু করলো আর কি, যে কমেন্ট থ্রু করে দেখবে যে পরিস্থিতিটা কোন দিকে যায়। কমেন্ট থ্রু করে আগাম বার্তা দিল, আমি সামনে আসছি, আমি এখনো হারিয়ে যাইনি। তারপর 2 দিন পর ভিডিও নিয়ে আসবে। সো এইভাবেই সে আসলে বার্তা দিচ্ছে যে আমি ইউটিউবে আসবো, খুব শীঘ্রই আসবো। সো এই জিনিসটা আমরা এক্সপেক্ট করিনি, দরকার ছিল না তো ফাতেহার কমেন্টে লাফালাফি করার। তো আসলে দর্শক দিন শেষে সবাই এক গোয়ালের গরু, এদের কাছ থেকে আমার এর চেয়ে বেশি কী আশা করবো? সো আমি মনে করি তারা যেরকম তারা সেরকমই থাকবে, কোনো কিছু বদলাবে না। আমরাও বরং ভুল, আমরাই গরু ছাগল, যে আমরা ভেবেছিলাম হয়তো এবার ফাতেহা তার ভাই ভাবিকে কিছু বলবে কষ্টে দুঃখে। আসলে আমরাই ভুলছিলাম, আমরা বেশি ওভার এক্সপেকটেশন করেছিলাম এই সমস্ত এক একটা বাইদানিদের কাছ থেকে। সো আমি মনে করি বাইদানি খালি পদ্মার চর না, বাইদানি মালয়েশিয়াতেও থাকে। জাস্ট এতটুকুই বলে দিলাম। সেই ছিল দর্শক আমার আজকের ভিডিও, আরও বেশি হতে বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।